আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বৃষ্টির পর আকাশে ওই যে ৭ রঙের অসাধারণ রামধনু দেখা যায়, ওটা আসলে কিভাবে তৈরি হয়? এই যে প্রকৃতির এত সুন্দর সব ম্যাজিক, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজ আলোর এই রঙিন দুনিয়ার রহস্যগুলো একটু জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় এসেছে, তাই না? দিনের বেলা যে আকাশটাকে আমরা ঝকঝকে নীল দেখি, সেটাই আবার সূর্য ডোবার সময় কীভাবে টকটকে লাল বা কমলা রঙে ছেয়ে যায়। এই পুরো ব্যাপারটার পেছনেই কিন্তু লুকিয়ে আছে আলোর কিছু অসাধারণ ধর্ম। তো এই রহস্য সমাধানের জন্য আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আলোর বিচ্ছুরণ। সূর্য থেকে যে সাদা আলো আমরা পাই সেটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা নয়। কারণ এই সাদা আলোর ভেতরেই লুকিয়ে আছে রঙের এক বিশাল জগৎ। যেমনটা এখানে দেখা যাচ্ছে, যখন এক চিলতে সাদা আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যায়, তখন কি ঘটে দেখুন। প্রিজমটা ওই সাদা আলোকে শুধু বাঁকিয়েই দেয় না, বরং এর ভেতরে থাকা প্রত্যেকটা রঙকে আলাদা আলাদা পথে পাঠিয়ে দেয়। আর এর ফলেই তৈরি হয় ৭টা রঙের একটা অসাধারণ রঙিন ব্যান্ড। এই যে একটা সাদা আলো ভেঙে ৭টা রঙে আলাদা হয়ে গেল, এই ঘটনাটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় আলোর বিচ্ছুরণ। আর প্রিজম থেকে বেরিয়ে আসা এই ৭টা রঙের ব্যান্ডকে বলা হয় বর্ণালী। রঙগুলোকে আমরা ছোটবেলা থেকে একটা শব্দ দিয়ে মনে রাখি, বেনিয়াসোহকলা, মানে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে তো এমনটা হয় না কেন? কারণটা খুব সহজ। কাচের স্ল্যাবে আলো ঢোকার সময় একবার বাঁকে, আর বের হওয়ার সময় ঠিক তার উল্টো দিকে আবার বাঁকে। ফলে যে রঙগুলো একটু আলাদা হয়েছিল সেগুলো আবার একসাথে মিশে সেই সাদা আলো হয়েই বেরিয়ে আসে। এই ম্যাজিকটা তাই শুধু প্রিজমেই দেখা যায়। আলোর রং নিয়ে তো কথা হলো, কিন্তু আমরা চারপাশের জিনিসপত্রকে রঙিন দেখি কিভাবে? মানে একটা ফুলকে কেন লাল দেখায়, বা গাছের পাতাকে কেন সবুজ? চলুন এবার সেই ব্যাপারটা একটু বোঝা যাক। ব্যাপারটা আসলে খুবই সহজ। যখন সূর্যের সাদা আলো, মানে ওই ৭টা রঙের মিশ্রণ, একটা লাল জবা ফুলের ওপর এসে পড়ে, তখন ফুলটা লাল রং বাদে বাকি সব রং শুষে নেয়, আর শুধুমাত্র লাল রংটাকেই আমাদের চোখের দিকে ফেরত পাঠায়, মানে প্রতিফলন করে। আর ঠিক এই কারণেই আমরা ফুলটাকে লাল দেখি। একটা মজার ব্যাপার কি জানেন? এই একই ফুলকে যদি একটা নীল আলোতে রাখা হয় তাহলে ওটা নীল রং শুষে নেবে, কিন্তু ফেরত পাঠানোর মতো লাল রং তো আর নেই, তাই ফুলটাকে তখন কালো দেখাবে। আচ্ছা, লাল, সবুজ আর নীল, এই ৩টে রঙকে বলা হয় মৌলিক বর্ণ। কারণ এই ৩টে রং মিশিয়েই কিন্তু বাকি প্রায় সব রং তৈরি করা যায়। আবার কিছু রঙের জোড়া আছে যাদেরকে বলে পরিপূরক বর্ণ। যেমন ধরুন হলুদ আর নীল, এই দুটো রং যদি একসাথে মেশানো হয় তাহলে কিন্তু সাদা রং তৈরি হয়। এটা একটা দারুণ প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। খেয়াল করে দেখবেন, সাদা কাপড়ের হলদে ভাব কাটানোর জন্য অনেক সময় একটু নীল দেওয়া হয়। আমরা তো খালি রামধনুর ওই ৭টা রং নিয়েই কথা বলছি, কিন্তু এই দৃশ্যমান রঙগুলোর বাইরেও আলোর এক বিশাল অদৃশ্য জগৎ আছে, সেটা কি আমরা জানি? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথমেই ব্যাপারটা বলেন। তিনি দেখান যে আলো আসলে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যার চলার জন্য বাতাস, জল বা অন্য কোনো কিছুর দরকারই হয় না। এটা এমনকি মহাশূন্যের ভেতর দিয়েও খুব সহজে চলে আসতে পারে। আর এর স্পিড, সে তো অবিশ্বাস্য। শূন্য মাধ্যমে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ চলে যায়। ভাবা যায়, ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার! এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বললাম, এর মধ্যে এমন অনেক রশ্মি আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন ধরুন আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, এক্স রে, গামা রে। এদের প্রত্যেকেরই কিন্তু ভালো এবং খারাপ দুটো দিকই আছে। একদিকে যেমন এরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে বিশাল সাহায্য করে, তেমনি অন্যদিকে এদের অতিরিক্ত প্রভাব আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। বেশ, অনেকটা তো জানা গেল। এবার তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নে ফেরা যাক, আকাশ কেন নীল? এর উত্তরটা পেতে হলে আলোর আরও একটা ধর্ম আমাদের জানতে হবে, আর সেটার নাম হলো বিক্ষেপণ বা স্ক্যাটারিং। সূর্য থেকে আলো যখন পৃথিবীতে আসে তখন তাকে তো আমাদের বায়ুমণ্ডল পার হতে হয়। এই বায়ুমণ্ডলে রয়েছে কোটি কোটি ধূলিকণা আর গ্যাসের অণু। আলো যখন এদের উপর এসে পড়ে তখন চারদিকে ছড়িয়ে যায়।
এই যে আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাটাকেই বলা হয় আলোর বিক্ষেপণ। বিজ্ঞানীর র্যালের সূত্রটা দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা একদম সোজা। ভাবুন তো, ছোট ছোট ঢেউ যেমন ছোট পাথরে ধাক্কা খেয়ে বেশি ছড়িয়ে পড়ে, কিন্তু বড় ঢেউগুলো প্রায় সোজাসুজি চলে যায়। আলোর ক্ষেত্রেও ঠিক তাই। বিজ্ঞানীর র্যালে এটাই দেখিয়েছেন যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, মানে যে আলোর ঢেউ যত ছোট, সেটা তত বেশি ছড়িয়ে পড়বে বা বিক্ষিপ্ত হবে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, নীল আলোর বিক্ষেপণের পরিমাণ লাল আলোর চেয়ে কত গুণ বেশি। কারণটা হলো সূর্যের সাদা আলোতে থাকা 7টা রঙের মধ্যে নীল আর বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল আলোর সবচেয়ে বেশি, তাই নীল আলোটাই সবচেয়ে বেশি করে ছড়িয়ে পড়ে। আর ঠিক এই কারণে দিনের বেলায় আকাশটাকে নীল দেখায়। আমাদের বায়ুমণ্ডলের কণাগুলো নীল আলোকে সবচেয়ে বেশি করে চারিদিকে ছড়িয়ে দেয়, আর সেই ছড়িয়ে পড়া নীল আলোতে পুরো আকাশটা ভরে যায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে আলো বিক্ষিপ্তও হয় না, আর এই জন্য চাঁদের আকাশ কিন্তু দিনের বেলাতেও একদম কালো দেখায়। দারুণ তো! নীল আকাশের রহস্য তাহলে সমাধান হয়ে গেল। এবার তাহলে একই লজিক ব্যবহার করে সূর্যাস্তের সময় আকাশ কেন লাল হয়, সেই রহস্যটাও ভেদ করা যাক। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দুপুরবেলা সূর্য থাকে আমাদের ঠিক মাথার উপরে। তখন আলোকে বায়ুমণ্ডলের একটা পাতলা স্তর পার হতে হয়, কিন্তু সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য থাকে দিগন্তের কাছে। তাই তখন সূর্যের আলোকে আমাদের চোখে আসতে হলে বায়ুমণ্ডলের অনেক বেশি পুরো একটা স্তর পার হতে হয়। এই যে এতটা লম্বা পথ, এই পথ পেরোতে গিয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো প্রায় পুরোটাই বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক হারিয়ে যায়। কিন্তু লম্বা তরঙ্গদৈর্ঘ্যের লাল বা কমলা আলো, ওরা অতটা বিক্ষিপ্ত হয় না। ওরা প্রায় সোজাসুজি আমাদের চোখে এসে পৌঁছায়, আর তার ফলেই আমরা সূর্যাস্তের আকাশকে অত সুন্দর লাল বা কমলা রঙের দেখি। লাল আলোর এই যে কম বিক্ষিপ্ত হওয়ার ধর্ম, এটার কিন্তু একটা দারুণ প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। একটু খেয়াল করলেই দেখা যাবে, যে কোনো বিপদ সংকেতে, যেমন ধরুন ট্রেনের সিগন্যাল বা রাস্তার ট্রাফিক লাইটে সবসময় লাল আলো ব্যবহার করা হয়। কারণটা হলো, কুয়াশা, ধোঁয়া বা বৃষ্টির মধ্যেও লাল আলো সবচেয়ে কম ছড়িয়ে পড়ে, আর অনেক দূর থেকেও এটাকে স্পষ্ট দেখা যায়। তাহলে দেখা গেল, আমাদের চারপাশের অনেক চেনা ঘটনার পেছনেই বিজ্ঞানের কি অসাধারণ সব নিয়ম লুকিয়ে আছে। আজকের আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা জেনেছি আলোর গতি অবিশ্বাস্য, কিন্তু বলতে পারবেন শূন্য মাধ্যমে এর সঠিক গতিবেগ ঠিক কত?